নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। ঠাকুরগাঁওয়ে সাংগঠনিক সফরে মির্জা ফখরুল, দ্রুত তফসিল দেওয়ার দাবি। ৫ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে ভোট, সুষ্ঠু নির্বাচন দিতে কমিশনের জিহাদ ঘোষণা। কুমিল্লায় ইসি আনোয়ারুল। পুরান ঢাকায় আদালতের সামনে দুর্বৃত্তের গুলিতে সাবেক ছাত্রদল নেতা নিহত। মুন্সিগঞ্জে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে একজনের মৃত্যু। দাবি আদায়ে অনড় প্রাথমিক শিক্ষকরা। বিকেলে অর্থ সচিবের সঙ্গে বৈঠক। বার্ষিক পরীক্ষা নিয়ে বিপাকের শিক্ষার্থীরা। এবং নির্বাচন ঘিরে ফায়দা হাসিলে চট্টগ্রাম বন্দর নিয়ে আন্দোলন। মন্তব্য নৌ উপদেষ্টার। ট্যারিফ ইস্যুতে আদালতকে বোঝাবে সরকার। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি লাইবা জান্নাত এবং আমি নাজমুস সাকিব। নির্বাচন পিছিয়ে দেবার চক্রান্তের অভিযোগ করে দ্রুত তফসিল ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁয়ে নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের সাথে আঁতাত করা দলটিকে জনগণ কখনোই মেনে নেবে না। এছাড়া একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচনের দাবি ফের জানান বিএনপির মহাসচিব। মোকাররম হোসেনের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আর ভোটে দাঁড়াবেন না এমন ঘোষণা আগেই দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই রাজনৈতিক জীবনের শেষ নির্বাচনে ভোট প্রার্থনায় নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও সদরের শহর, উপশহর আর জনপদ চষে বেড়াচ্ছেন বর্ষিয়ানেই রাজনীতিবিদ। পাচ্ছেন জনগণের অভূতপূর্ব সাড়াও। নিজ এলাকায় নির্বাচনী সফরের দ্বিতীয় দিনের শুরু হয় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে। ৭১-এর মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেবার চেষ্টা ও নির্বাচন পিছিয়ে দেবার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম। দ্রুত নির্বাচনের তফসিলও দাবি করেন তিনি। আজকে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, নির্বাচনকে বানচাল করে দেওয়ার, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। অতি দ্রুত আর কোনো কাল বিলম্ব না করে নির্বাচনের তফসিল ঘোষণার ব্যবস্থা করবেন, দেশে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবেন। এরপর সদর উপজেলার রুহিয়ায় আরেকটি মতবিনিময় সভায় যোগ দেন বিএনপির এই শীর্ষ নেতা। এ সময় মতবিনিময় সভা রূপ নেয় জনসভায়। রাজগাঁও, ঢোলারহাট ও সেনুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে যোগ দেন বিএনপির নেতাকর্মীরা। বক্তব্যে ৭১-এর মুক্তিযুদ্ধ, ২৪-এর জুলাই বিপ্লব, রাজনৈতিক দলগুলোর আন্দোলন ও ঐক্যমত কমিশনের প্রসঙ্গ টানেন মির্জা ফখরুল। বলেন, জোর করে বিএনপিকে কিছু চাপিয়ে দেওয়া যাবে না। নির্বাচনের দিনই গণভোটের দাবিও করেন তিনি। যে বিষয়টা আমার দেশের লোক এখনো বুঝে না, যে বিষয়টার সঙ্গে পরিচিত না, সেই জিনিসটা চাপায় দেওয়ার জন্য ওরা চেষ্টা করতেছে। চেষ্টা শুধু না, রাস্তার মিছিল করেছে, ৭টা-৮টা দল একসাথে হয়েছে, হয় কয় যে আগত দিবা হবে, এগুলা নাহলে হবে নি। ভোটটা দেন না ভাই, কে কয়টা ভোট পান, তারপর দেখবো আপনারা কে কত বড় শক্তিতে আছেন। ভোটে যদি জিতে যান ১০০ বার করবেন পিয়ার। একটি দলকে দেশের মানুষ কখনোই সঠিক পথে পায়নি মন্তব্য করে আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর কঠোর সমালোচনা করেন তিনি। পাশাপাশি বিএনপিকে মুক্তিযোদ্ধার দল উল্লেখ করে ভোট প্রার্থনা করেন বিএনপি মহাসচিব। পার্লামেন্টে গিয়ে সেটা জনগণ সিদ্ধান্ত নেবে। মোকাররম হোসেন, এখন ঠাকুরগাঁও। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে সবাই মিলে, এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জাসাস আয়োজিত প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানের কৃতিত্ব এককভাবে ছাত্রদের দিলে সেটি সঠিক হবে না উল্লেখ করে আরও বলেন, এটি ১৭ বছরের সংগ্রামের ফসল। সমাজ ব্যতি রেখে কোনো দেশে
রাজনীতি হতে পারে না। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশকে একটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক দেশে পরিণত করি, যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষের যে মৌলিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হতে হবে, মানবাধিকার প্রতিষ্ঠিত হতে হবে। নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আগামী ৫ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। কুমিল্লায় নির্বাচনী কর্মশালার পর গণমাধ্যমে এই তথ্য জানান তিনি। এর আগে সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি সম্মেলন কক্ষে দিনব্যাপী কর্মশালায় অংশ নিয়ে তিনি বলেন, জাতিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন জিহাদ ঘোষণা করেছে। নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজনের সম্মেলনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জ এবং সমাধান বিষয়ক আলোচনা হয়। বলেন, আগামী নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে প্রভাব বা চাপ মুক্ত থেকে প্রশাসনের সবাইকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। এককভাবে ভালো নির্বাচন সম্ভব নয় জানিয়ে সবার সম্মিলিত প্রচেষ্টা কামনা করেন ইসি আনোয়ারুল ইসলাম। কাউন্টডাউন কিন্তু আমরা শুরু করে দিয়েছি। 85 থেকে 90 দিনের ভিতরে আপনার নির্বাচনটা ইনশাল্লাহ হবে। দিনে দুপুরে রাজধানীর পুরান ঢাকায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে সাবেক ছাত্রদল নেতা নিহত হয়েছে। এছাড়া রাজধানীর অন্তত 2টি জায়গায় বাসে আগুন এবং বেশ কয়েকটি জায়গায় ককটেলের বিস্ফোরণ ঘটেছে। আরিফ হোসেনের প্রতিবেদন। সোমবার সকাল 10:35 পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে একজনকে দৌড়ে ঢুকতে দেখা যায়। ওই ব্যক্তির 5 হাত পেছনেই তাকে লক্ষ্য করে গুলি ছুটছে দুজন। 30 সেকেন্ডের মধ্যে কয়েক রাউন্ড গুলি করে মৃত্যু নিশ্চিত করেই পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে মৃত ঘোষণা করে চিকিৎসক। পরে জানা যায় মৃত ব্যক্তির নাম তারিক সাইফ মামুন। তিনি ধানমন্ডি থানা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। কেন তাকে হত্যা করা হলো সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আজকে সে কোর্টে হাজিরা দিতে আসছিল, আমরা বাসায় ছিলাম, তার ফ্যামিলির সাথে ফোন আসছে তার ওয়াইফের কাছে, তার ড্রাইভার ফোন করছে, হ্যাঁ, যে ভাবি বাইরে গুলি করছে, ঢাকা মেডিকেল নিয়ে গেছে, আমি ঢাকা মেডিকেল যাইতেছি, আপনারা আসেন। তবে ডিএমপি বলছে সাইফ মামুনকে হত্যার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে ও আসামিদের ধরতে কাজ চলছে। সকাল 11টার দিকে ঘটনাটা ঘটেছে রাজধানীর সূর্যপুরের ঢাকা ন্যাশনাল হাসপাতালের সামনে। একজন লোক, তার নাম প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি তারিক সাইফ মামুন, 2 জন ব্যক্তি তাকে অনুসরণ করে গুলি করেছে। এটা একটা ফুটেজ আমরা দেখেছি। এদিকে সকালে রাজধানীর শাহজাদপুর ও মেরুলবাড্ডায় 2টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে। রাজধানী মিরপুরে এবং মোহাম্মদপুরে 2টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সকাল 6:30টার দিকে আনুমানিক রাজধানীর মেরুলবাড্ডা এবং শাহজাদপুরে 2টি বাস অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আরিফ হোসেন, এখন, ঢাকা। মুন্সিগঞ্জে বিএনপির 2 গ্রুপের দ্বন্দ্বের জেরে হামলার ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া গুরুতর অবস্থায় একজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ভোর 6:30টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, এলাকার আধিপত্য নিয়ে স্থানীয় বিএনপির 2টি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে আরিফ ও ইমরানের সঙ্গে শাহ কামাল গ্রুপের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আরিফ ও ইমরানের ওপর অতর্কিত হামলার অভিযোগ ওঠে। এ সময় তারা দুজনেই গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় গুলিবিদ্ধ ইমরানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। এর কয়েক ঘন্টা পর সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন আদেশও বহাল রাখেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেয়। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার হাইকোর্টের দেয়া জামিনের লিখিত আদেশ আসার পর আদেশ দেবেন আপিল বিভাগ। এর মধ্যে কারামুক্ত হতে পারবেন না পান্না। পরে বেলা 2টার দিকে জামিন বহাল রাখেন আপিল বিভাগ। গেল 6 নভেম্বর হাইকোর্টে রুল দিয়ে আব্দুল লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলমকে অন্তর্বর্তী জামিন দেন।
এই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ পৃথক আবেদন করে, যা চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে গতকাল। তৃতীয় দিনের মতো কর্মবিরতি ও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। দাবি আদায়ে অনড় প্রাথমিক শিক্ষকরা। শুধু আশ্বাস দিলে হবে না, প্রজ্ঞাপন দিয়ে দাবি মেনে নেয়ার আহ্বান জানান তারা। এদিকে বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং অর্থ সচিবের সাথে শিক্ষক প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে। ফরহাদ বিন নূরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আশ্বাসে বিশ্বাসী নয়, তাই তো স্লোগানে স্লোগানে প্রজ্ঞাপনের দাবি। কলমবিরতি মৌন কর্মসূচির পর তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। দাবি ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সংক্রান্ত সমস্যার সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা দেয়ার। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকরা বলছেন, তারা মানুষ গড়ার কারিগর হলেও আর্থিক নিরাপত্তার অভাবে দিন পার করতে হয় কষ্টে। অবহেলিত এই পেশায় মেধাবীরা তাই আসতে চান না। শিক্ষকদের বেতন হচ্ছে ৮ম শ্রেণী একটা পাস, ড্রাইভারের চেয়ে নিচের পদে। আমাদের টিফিন ভাতা হচ্ছে প্রতিটা মাসে ২০০ টাকা। আপনি হিসাব করেন, একদিন আমাদের ৬ টাকা করে পড়ে না। একমাত্র আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অদ্যাবধি পর্যন্ত সেই বৈষম্যের শিকার হয়ে আছি। আমরা চাই এই সরকার আমাদের বৈষম্য দূর করে ১০ম গ্রেড প্রদান করবে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এই শহীদ মিনার ছাড়বো না, আমরা রাজপথ ছাড়বো না। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক বলছেন, দাবি মেনে প্রজ্ঞাপন না দেয়া পর্যন্ত কর্মবিরতি চলমান থাকবে। শিক্ষার্থীদের ঘাটতি পূরণে পরবর্তীতে ছুটির দিনে অতিরিক্ত ক্লাস নেয়ার কথাও জানান তিনি। অর্থ সচিব আর প্রাথমিক গণশিক্ষা সচিব সঙ্গে আমাদের প্রতিনিধি দলে আমরা বৈঠক আছে 5:30টার দিকে। ওখানে যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা অবস্থান কর্মসূচি করব। শনিবার এক্সট্রা ক্লাস নিব, শনিবার ক্লাস নেব যদি আমাদের দাবি বাস্তবায়ন হয়ে যায়। সোমবার বিকেল 5:30টায় প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং অর্থ সচিবের সাথে শিক্ষক প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূচির বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, তৃতীয় দিনের মতো আজকেও শিক্ষকরা অবস্থান কর্মসূচি করছেন। বিকেলে তো আমরা যতদূর জেনেছি প্রাথমিক শিক্ষা সচিবের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এই বিষয়ে কি বিস্তারিত তথ্য রয়েছে আপনার কাছে? লাইবা, আমরা দেখছি যে কেন্দ্রীয় শহীদ মিনারে আজকে তৃতীয় দিনের মতো কিন্তু এখানে যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু চলছে। আমরা দেখেছি এর আগে কলম বিরতি, মৌন কর্মসূচি ইত্যাদি ছিল। আজকে কিন্তু তারা এই যে অবস্থান কর্মসূচি এবং যে কর্মবিরতি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, স্কুলগুলোতে ক্লাসের যে কর্মবিরতি সেটি কিন্তু তারা পালন করছেন। আমরা দেখেছিলাম যে গত রাতে কিন্তু মন্ত্রণালয়ে একটি মিটিংয়ের পর তারা সিদ্ধান্ত নিয়েছিল কর্মবিরতি একদিনের জন্য প্রত্যাহারের, কিন্তু পরে বাকি যেসব শিক্ষক রয়েছিলেন তাদের দাবির মুখে আসলে আবার সেই কর্মবিরতি প্রত্যাহারের কর্মসূচিটিও প্রত্যাহার করতে হয়। এবং এরপরে কিন্তু আমরা দেখছি যে আজকেও এখানে যারা শিক্ষকরা রয়েছেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে, তারা কিন্তু তাদের যে 3 দফা দাবি রয়েছে সেই 3টি দফা দাবিতে তারা কিন্তু অনড় অবস্থানে রয়েছেন। এবং আমরা দেখেছিলাম যে সকালে মানুষের এখানে শিক্ষকদের সমাগম কিছুটা কম থাকলেও দুপুর গড়িয়েছে তখন কিন্তু শিক্ষকদের সংখ্যা আরও বেড়েছে। তবে ঠিক এই মুহূর্তে একটু কমেছে। আমরা দেখছি যে অনেকেই আসলে এই মুহূর্তে তারা দুপুরের খাবারের জন্য হয়তো বিভিন্ন জায়গায় গিয়েছেন। তবে আমরা যারা শিক্ষক নেতা রয়েছেন, আমরা শিক্ষক নেতাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে এখানে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি তখন পর্যন্ত আসলে চলবে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা না হবে। দাবি মানার জন্য শুধুমাত্র কর্মসূচির এই আশ্বাস দিলেই হবে না, বরং তারা বলছেন যে একেবারে প্রজ্ঞাপনের মধ্য দিয়ে তাদের যে 3টি দাবি রয়েছে সেই 3টি দাবি একেবারে প্রজ্ঞাপনের মধ্য দিয়ে মেনে নিতে হবে এবং যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত তারা রাখবেন। তারা আরও একটি বিষয় বলছেন যে আজ বিকেল
5:30টার দিকে কিন্তু অর্থ সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সাথে যে শিক্ষক প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা রয়েছে, সেখানে এরপরে বৈঠকের আসলে কি সিদ্ধান্ত হয় তার উপর আসলে নির্ভর করছে যে তারা কর্মসূচি এরপরে কি রাখবেন। তবে তারা যেটা বলছেন যে তারা কর্মসূচি অব্যাহত রাখবেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি প্রজ্ঞাপনের মাধ্যমে মেনে নেওয়া না হবে। আরেকটি বিষয় একটু ছোট্ট করে বলতে চাই যে যারা শিক্ষকরা রয়েছেন তারা বলছেন যে তাদের ন্যায্য দাবি এবং তাদের যে আর্থিক নিরাপত্তার জায়গাটা সেটা নিশ্চিত করতে হবে, না হলে এখানে এই পেশায় মেধাবীরা আসতে চাইবেন না। তো এই ছিল লাইবা আমার কাছে সবচেয়ে তথ্য। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর। বকেয়া বেতন পরিশোধ ও অন্যায়ভাবে চাকরি থেকে বরখাস্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন মালয়েশিয়া থেকে চাকরিচ্যুত শ্রমিকরা। রাজধানীতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে জড়ো হন তারা। অশ্রুভেজা কণ্ঠে বর্ণনা করেন শোষণের নানা গল্প। ফিরে আসা কর্মীরা দেশটিতে থাকা বাংলাদেশের হাই কমিশন সংস্কার সহ তাদের ক্ষতিপূরণ আদায়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান জনি। আমার ফ্যামিলিতে বাচ্চা আছে, আমার ছোট বলা আছে, আমি লেখাপড়ার জন্য এত টাকা খরচ করে গেছি স্যার, কিন্তু কোনো টাকা উঠাতে পারি নাই। আমরা 10 জন দেশ একসাথে গাড়ি দূরপূর্বক দেশে পাঠাতে হয়েছে। কি বলবো, এবার আমার পরিবার কিভাবে চলে, আমার টাকা দিয়ে পরিবার চলে। মানববন্ধনে দাঁড়িয়ে কেঁদে ফেললেন মালয়েশিয়া থেকে চাকরি হারিয়ে ফিরে আসা সিলেট সুনামগঞ্জের আক্তার হোসেন। 6 লাখ টাকা খরচ করে দেশটিতে গেলেও ভিসার মেয়াদ 9 মাস বাকি থাকতেই তাকে দেশে পাঠিয়ে দেয় প্রতিষ্ঠান। ঋণ করে 5.5 লাখ টাকা নিয়ে একই প্রতিষ্ঠানে গিয়েছিলেন মুন্সিগঞ্জের সাইফুল ইসলাম। সুদে আসলে সেই টাকা এখন 8.5 লাখ টাকা হয়েছে, কিন্তু ঋণ পরিশোধের আগেই দেশে ফিরতে বাধ্য হন। সুদের টাকা বাড়তে থাকে, এদিকে ফ্যামিলি থেকে চাপ দিতে থাকে, ওদিকে কোম্পানি থেকে আমাদের কিছু করে না। আক্তার ও সাইফুলের মতো ভাগ্য পড়েছে 4 শতাধিক কর্মীর। মালয়েশিয়ায় নির্যাতনের শিকার ও চাকরিচ্যুত এমন 150 প্রবাসী বিভিন্ন দাবিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করেন। দেশে ফেরা কর্মীদের বকেয়া বেতন পরিশোধ, ক্ষতিপূরণ আদায় ও দেশটিতে অবস্থানরত কর্মীদের নিরাপত্তা দাবি করেন তারা। হাত ক্যাশ 6 লাখ টাকা নিছে এই এজেন্সির লোকেরা, আর এইভাবে এমনি নিয়ে আরো 1.5 লাখ 7.5 লাখ টাকা খরচ করে দিছি। 6 মাসের বেতন, বোনাস, ওভার টাইম কিছুই দেয় নাই। দীর্ঘ 5 মাস আমি জেলে থাকি, জেলে অনেক কষ্ট করে নির্যাতন হই, আমাদের অনেক মারধর করে, আমাদের মাঠের ভিতরে গইর পাড়ায় রোদের ভিতরে অনেক রকমের শাস্তি দেয় আমাকে। কোম্পানি আমাদের বেতন আটকানোর পর থেকে আমরা হাই কমিশনের দুয়ারে যাই, তো ওইখান থেকে তারা টিম পাঠায়, বলে, কথা বলে, কিন্তু আমাদের কোনো সহযোগিতায় আসে না। তাদেরকে আমরা জিজ্ঞেস করছি, যেসব আমাদের বেতন না দিয়ে বাংলাদেশে ফেরত পাঠাই দিতেছে, তখনও আমরা গিয়ে বলতেছি যে আমাদের বেতন না দিয়ে ফেরত পাঠাই দিতেছে, এটা আপনারা একটা কিছু করেন। দেশে ফেরা প্রবাসীরা দাবি করেন দেশটির মেডিসারাম ও কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিং নামে 2টি প্রতিষ্ঠানের প্রায় 431 কর্মী নানাভাবে শোষণের শিকার হয়েছেন। বিলম্বিত বেতন, হুমকি, নির্যাতন ও অমানবিক বাসস্থানের শিকার হয়েছেন তারা। কর্মরত প্রতিষ্ঠানে পাসপোর্ট জব্দ করে রাখা, কাজের অনুমতিপত্র নবায়ন না হওয়ায় অনেকে অবৈধ হয়ে যাবারও অভিযোগ তাদের। যেখানে ওই মালিকের কোনো ধরনের নিরাপত্তা নাই, আমাদের টর্চারি করতো, মারধর করতো, ভিসা দিত না, ইমিগ্রেশন পুলিশ আমাদের অ্যারেস্ট করতো। আমরা 2023 সাল থেকেই এই বাংলাদেশ হাই কমিশনে বারবার আমরা গেছি। এইখানে ওনারা যদি আগামী 7 দিনের মধ্যে এটার জন্য কোনো গুরুত্বপূর্ণ কার্যকরী পদক্ষেপ না নেয়, পরবর্তীতে আমরা কঠোর কর্মসূচির মধ্যে যাব। এটা ছিল আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি। পরবর্তীতে আমরা প্রেস ক্লাবের সামনে আমরণ অন্বেষণ কর্মসূচি দিব। এই সময় তারা বাংলাদেশ হাই কমিশন, বিদেশে কর্মী নিয়োগ ও মাইগ্রেশন ব্যবস্থার সংস্কারের দাবি করেন। দাবি আদায় না হলে কর্মসূচি চালিয়ে যাবারও ঘোষণা দেন মালয়েশিয়া ফেরত প্রবাসীরা। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা হাসিলে চট্টগ্রাম বন্দর নিয়ে আন্দোলন সংগ্রাম চলছে বলে দাবি করেছেন নৌ উপদেষ্টা। সকালে লালদিয়ার চরে নতুন কন্টেইনার ইয়ার্ড সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করে নৌ উপদেষ্টা বলেন, ব্যবসায়ীরা তাদের স্বার্থে ট্যারিফ বাড়ানোর বিরোধিতা করছে। এনসিটির মতো লালদিয়াকেও বিদেশি অপারেটরের হাতে ছেড়ে দেওয়ার কথা জানান তিনি। হাজেরা শিউলির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। 52টি সেবা খাতে এক লাফে গড়ে 41% ট্যারিফ বাড়ানো এবং নিউমোরিং কন্টেনার টার্মিনাল সহ প্রস্তাবিত বিভিন্ন টার্মিনাল বিদেশি অপারেটরকে দেওয়ার সরকারি সিদ্ধান্তে কয়েক মাস ধরে উত্তপ্ত চট্টগ্রাম। 15ই অক্টোবর থেকে বন্দর বর্ধিত হারে মাশুল আদায় শুরু করলেও
থামেনি আন্দোলন। এর মধ্যেই বর্ধিত ট্যারিফের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে মেরিটাইম ল সোসাইটি নামে একটি সংগঠন। সেই সঙ্গে সবার সাথে আলোচনা করেই যৌক্তিক ট্যারিফ নির্ধারণের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয় বন্দর ব্যবহারকারীদের সংগঠন পোর্ট ইউজার ফোরাম। সোমবার লালদিয়াচরে কন্টেনার ইয়ার্ড উদ্বোধন করে নৌ উপদেষ্টা বলেন, ব্যবসায়ীরা নিজেদের স্বার্থে ট্যারিফ বাড়ানোর বিরোধিতা করছে। এ বিষয়ে আদালতকে বোঝানো হবে। চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে নিতে এনসিটি লালদিয়া কন্টেনার টার্মিনাল বিদেশি অপারেটরকে দেওয়া হচ্ছে মন্তব্য করে বলেন, রাজনৈতিক ফায়দা নিতে বিভিন্ন পক্ষ আন্দোলন করছে। যারা কথা বলে তারা জেনে কথা বলেন, যত রকম সুবিধা চান সবসময় তো সব সুবিধা দেওয়া যায় না। আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। কিন্তু এই ট্যারিফের ব্যাপারে কোর্ট নির্দেশ দিয়েছে, আমরা কোর্টের নির্দেশ মেনে 1 মাস বন্ধ রাখবো। কিন্তু কোর্টকে ডেফিনেটলি আমরা বোঝাবার চেষ্টা করবো যে আমরা এটা বাড়ালাম কেন। দর নিয়ে সমঝোতা না হওয়ায় লালদিয়া কন্টেনার টার্মিনাল নির্মাণে এপিএম মুলার সাময়িকভাবে পিছু হটেছে জানিয়ে আলোচনার মাধ্যমে সমঝোতার আশা প্রকাশ করেন উপদেষ্টা। ইভেন আমি মনে করি, আশা করি যে এপিএম টার্মিনাল যদিও সাময়িকভাবে তারা আলোচনাকে শেষ করে তার পজ দিয়ে মাঝখানে চলে গেছে, কিন্তু আমার মনে হয় যে আমরা তাদের সাথে ভালো নেগোসিয়েশন করতে পারবো। এই সময় বন্দর চেয়ারম্যান জানান, বে টার্মিনাল লালদিয়া টার্মিনালের সাথে রেল, সড়ক ও নৌপথে কার্যকর যোগাযোগ গড়ে তুলতে বিশ্বব্যাংক, এডিবি সহ উন্নয়ন সহযোগীরা কাজ করছে। এই জায়গাটা যেটা দেখছেন, এটা গত 3-4 বছর ধরে এইভাবে পড়ে আছে বিভিন্ন ধরনের এখানে টানাপোড়েনের কারণে। তো সেই জন্য আমরা চাচ্ছি এই জায়গাটাকে একটা পূর্ণাঙ্গ একটা আন্তর্জাতিক মানের একটা অফডক হিসেবে পরিচালনা করার জন্য। এবং এখানে আমরা এলসিএল কার্গোগুলো অপারেট করতে পারবো, যেহেতু আমাদের সিএফএস শেড আছে এবং পাশে আমরা ইয়ার্ডের সম্প্রসারণ করলে এখানে মেন যে ঢাকা চিটাগং হাইওয়ের সাথে ট্রাফিকের সাথে কোনো সমস্যা হবে না। এবং এই জায়গা করলে আমাদের এফিসিয়েন্সি গেইন অনেক বেড়ে যাবে। আমার মনে হয় এই জায়গাটা দিয়ে হয়তো আমরা অ্যারাউন্ড 30% গেইন করতে পারবো। কাস্টমসের অকশন শেড পরিদর্শন করে বন্দরে পড়ে থাকা পণ্য দ্রুত নিলামে বিক্রির জন্য মামলা সহ অন্যান্য জটিলতা নিরসনের নির্দেশ দেন উপদেষ্টা। হাজারী শিউলি, এখন চট্টগ্রাম। ফিলিপিন্সের ম্যানিলায় শুরু হলো এশিয়ান প্যাসিফিক সোসাইটি অব রেসপিরোলজির 29তম কংগ্রেস। 4 দিনের কংগ্রেসে এশিয়া প্যাসিফিক অঞ্চলের 40টি দেশের প্রায় 3000 বক্ষব্যাধি বিশেষজ্ঞ এবং গবেষকরা অংশ নিয়েছেন। বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন 3 শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। যক্ষা, অ্যাজমা, সিওপিডিসি সহ 5টি বড় ফুসফুসের রোগের বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার মধ্য দিয়ে প্রথম দিনের কার্যক্রম শুরু হয়। সেশনটির বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ লাং ফাউন্ডেশনের মহাসচিব ডাক্তার আসিফ মুস্তফা মাহমুদ। ফুসফুসের রোগের প্রতিকার ও প্রতিরোধে আঞ্চলিক ও বৈশ্বিক যোগাযোগ ও সহযোগিতা নিশ্চিতে এপিএসআর-এর 29তম আসরের আয়োজন করা হয়। দেশ থেকে আসা বিশেষজ্ঞরা এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিশেষজ্ঞদের সঙ্গে নতুন গবেষণার তথ্য আদান প্রদানের সুযোগ পাচ্ছেন, যা দেশের কয়েক কোটি রোগীকে সুস্থ জীবনে ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিম্নবিত্ত বা নিম্ন মধ্যম আয়ের দেশগুলো রয়েছে, তারা যেভাবে ভুগছে, বায়ু দূষণের কারণে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো নিয়ে আমরা দেখেছি। হাঁপানি রোগের গবেষণা নিয়ে আমরা এখানে এসেছি। আমরা লাং ক্যান্সারের একদম প্রাথমিক যে কারণগুলো আছে এবং প্রাথমিক কারণগুলোকে নিয়ে আমাদের স্বল্প মাত্রার যেই টেকনোলজি সাপোর্ট আছে সেটা নিয়ে আমরা কিভাবে পেশেন্টকে ডিল করছি সেগুলোকে আমরা গবেষণা আকারে এখানে প্রতিনিধিত্ব করার চেষ্টা করেছি। আগামীতে যেই অধিবেশনগুলি হবে শুধুমাত্র বিজ্ঞান নিয়ে আলোচনা হবে না, সেগুলিকে তৃণমূল পর্যায়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলে বিস্তৃত কিভাবে আমরা বাস্তবায়ন করতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করি এবং এই মেসেজটা বাংলাদেশ লাং ফাউন্ডেশন পরবর্তীতে গিয়ে আগামী বছর তাদের বিভিন্ন কর্মশালার মাধ্যমে দেশের আপামর চিকিৎসকদের মধ্যে এটাকে ডিসেমিনেট করবে। নভেম্বরের প্রথম সপ্তাহ না পেরোতেই কানাডার টরন্টোতে দেখা মিলল তুষারপাতের। অন্যান্য শহরগুলো বরফের চাদরে ঢাকা পড়তে শুরু করেছে। এবার আগেভাগে শীত চলে এসেছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। আগামীতে রয়েছে ভারী তুষার ঝড়ের শঙ্কাও। কানাডা থেকে সৈয়দ ইফতেখার জানাবেন বিস্তারিত। বরফের চাদরে ঢেকে গেছে পুরো অন্টারিও প্রদেশ। নভেম্বরেই কানাডায় এমন চিত্র খুবই বিরল। অন্টারিওই কেবল নয়, অন্যান্য প্রদেশগুলোতেও কম বেশি তুষারপাত
রেকর্ড করা হয়েছে ইতোমধ্যে। শীত এবার চলে এসেছে সময়ের আগেই। আপাতত শ্বেত শুভ্র বরফ জনমনে জাগিয়েছে আনন্দের খোরাক। প্রকৃতির সাদা সাজ ছড়াচ্ছে মুগ্ধতা। গাছগাছালি, রাস্তা, ফুটপাত সবখানে সমানভাবে বরফের কণা ছড়িয়ে আছে। তাপমাত্রা ক্রমান্বয়ে কমছে। আগামী দিনগুলোতে মাইনাসের দিকেই থাকবে পারদ। ডিসেম্বরে রয়েছে তুষার ঝড়ের শঙ্কাও। জানুয়ারি ফেব্রুয়ারিতে পরিস্থিতি কঠিন হবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। এখানে 9 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হয়েছে, যা নভেম্বর মাস হিসাবে কিছুটা অস্বাভাবিকই বলা চলে। অন্যান্য বছর এই পরিমাণ তুষারপাত ডিসেম্বরের 12 তারিখ বা তারপরে পড়ে থাকে। এ মাসেই আছে ব্ল্যাক ফ্রাইডে, আগামী মাসে বড়দিন উৎসব। তবে অর্থনৈতিক চাঞ্চল্য বিরূপ আবহাওয়ার কারণে বাধাগ্রস্ত হবে না বলে মনে করা হচ্ছে। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘ শাটডাউন অবসানে একটি তহবিল প্যাকেজ নিয়ে এগিয়ে যাওয়ার পক্ষে ভোট দিয়েছেন মার্কিন সিনেটর 8 ডেমোক্রেট নেতা। রিপাবলিকান পদক্ষেপের পক্ষে তাদের এই ভোটে 40 দিন ধরে চলমান সরকারি অচল অবস্থা থেকে উত্তরণের পথ তৈরি হলো। এই অবস্থায় খুব শিগগিরই অচল অবস্থার সমাধানে বেশ আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখনও কিছু প্রক্রিয়ায় শাটডাউন থেকে উত্তরণে আরও বেশ কয়েকদিন সময় লাগতে পারে। এদিকে শুক্রবার থেকে ফ্লাইট চলাচল কমানোয় 3300 ফ্লাইট বাতিল করেছে বিমান সংস্থাগুলো। তহিদুর রহমানের প্রতিবেদন। মার্কিন ইতিহাসে দীর্ঘ সরকারি শাটডাউনে টানা 40 দিন ধরে বেতন ছাড়া কাজ করছেন অসংখ্য ফেডারেল কর্মী। আটকে আছে নিম্ন আয়ের মার্কিন নাগরিকদের খাদ্য সহায়তা কার্যক্রম। বিপর্যস্ত হয়ে পড়েছে এভিয়েশন খাতও। শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রের 40টির বেশি বিমানবন্দরে হাজার হাজার ফ্লাইট বাতিল ও বিলম্বে যাত্রীদের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। এমন পরিস্থিতি থেকে উত্তরণে রোববার রাতে ভোটে অংশ নেন মার্কিন সিনেটররা। এ সময় পাল্টাপাল্টি যুক্তি দেন রিপাবলিকান ও ডেমোক্রেট নেতারা। Healthcare crisis is so severe, so urgent, so devastating for families back home that I cannot in good faith support this CR that fails to address the healthcare crisis. But let me be clear, however this vote turns out, this fight will and must continue. Truly precarious situation we are in with regard to air travel, to the fact that our staffs have been working without pay for a full 40 days now. All of us, Republicans and Democrats who support this bill, know that the time to act is now. শাটডাউন অচল অবস্থা থেকে টেনে তুলতে রোববার সিনেটে ভোট দিয়েছেন 8 ডেমোক্রেট সিনেটর। তবে ডেমোক্রেটদের সিনেট লিডার চাক শুমার না ভোট দিয়েছেন। সব মিলিয়ে পদ্ধতিগত ভোটের পক্ষে 60 এবং বিপক্ষে ভোট পড়েছে 40টি। এতে করে সরকারি অচলাবস্থার সমাধানে বেশ আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Any substantial money or any money to really prisoners, illegals that come into our country. And I think the Democrats understand that. And it looks like we're getting close to the shutdown ending. সোমবার স্থানীয় সময় বেলা 11টা পর্যন্ত সিনেট মুলতবি রাখায় সংশোধিত বিলটি এখনও পাশের অপেক্ষায়। সিনেটে পাশ হলেই বিলটি প্রতিনিধি পরিষদ দ্বারা অনুমোদিত হতে হবে। এরপর স্বাক্ষরের জন্য পাঠাতে হবে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে। এসব প্রক্রিয়ার মাধ্যমে শাটডাউন থেকে উত্তরণে আরও বেশ কয়েকদিন সময় লাগবে বলে মনে করা হচ্ছে। চলমান শাটডাউন পরিস্থিতি বন্ধ করা গেলে কোনো বাধা ছাড়াই 2026 সালের 30 জানুয়ারি পর্যন্ত স্বাভাবিকভাবেই চলবে যাবতীয় কার্যক্রম। ছুটিতে থাকা কর্মীদের ছাঁটাইও প্রত্যাহার করবে ট্রাম্প প্রশাসন। এছাড়া সব কর্মী যাতে বেতন পান তাও নিশ্চিত করা হবে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শেষ করব এখন দুপুর। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পুরান ঢাকায় আদালতের সামনে দুর্বৃত্তের গুলিতে সাবেক ছাত্রদল নেতা নিহত। মুন্সিগঞ্জে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে একজনের মৃত্যু। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। ঠাকুরগাঁয় সাংগঠনিক সফরের বিরুদ্ধে ফখরুল, দ্রুত তফসিল দেওয়ার দাবি। 5 থেকে 10 ফেব্রুয়ারির মধ্যে ভোট, সুষ্ঠু নির্বাচন দিতে কমিশনের জিহাদ ঘোষণা। কুমিল্লায় এসি আনোয়ারুল। দাবি আদায়ে অনড় প্রাথমিক শিক্ষকরা। বিকেলে অর্থ সচিবের সঙ্গে বৈঠক। বার্ষিক পরীক্ষা নিয়ে বিপাকে শিক্ষার্থীরা।
নির্বাচন ঘিরে ফায়দা হাসিলের চট্টগ্রাম বন্দর নিয়ে আন্দোলন, মন্তব্য নৌ উপদেষ্টার। ট্যারিফ ইস্যুতে আদালতকে বোঝাবে সরকার। দর্শক, এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.এখন, ইউটিউবে দেখতে পারেন youtube.com/c/echontv।